আন্তর্জাতিক সপ্তাহ ২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট শতবর্ষী জিমি কার্টার মারা গেছেন। শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন স্থানীয় সময় গত রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইন্স-এ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। জিমি কার্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠান কার্টার সেন্টার। জিমি কার্টার ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসে তিনি ১০০তম জন্মদিন উদযাপন করেন। ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত জিমি কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটের মধ্যে তাকে কাজ করতে হয়েছিল। ৪টি উত্তাল বছর তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান বেকারত্ব তার প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে। তিনি মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি ও পানামা খাল চুক্তির মাধ্যমে বৈদেশিক নীতিতে সফলতা দেখান। ইরানে একটি জিম্মি সংকট হোয়াইট হাউসে তার শেষ বছরগুলিতে আধিপত্য বিস্তার করে এবং ১৯৮০ সালের নির্বাচনে তার পরাজয়ের পেছনে তা একটি কারণ বলে বিবেচনা করা হয়। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। কার্টার সেন্টারের প্রধান হিসেবে কার্টার্স ৮০টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন সমস্যা কবলিত নির্বাচন পর্যবেক্ষণ, বিরোধের মধ্যস্থতা ও রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য। হোয়াইট হাউস পরবর্তী তার এই সক্রিয় জীবন অবশেষে ২০০২ সালে তাকে নোবেল শান্তি পুরস্কার এনে দেয়। কার্টার জর্জিয়ার ছোট্ট শহর প্লেইন্সের ১৯২৪ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে একজন অফিসার হিসেবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পারমাণবিক সাবমেরিন বহরের উন্নয়নে সহায়তা করেছিলেন। নৌবাহিনীতে একজন অফিসার হিসেবে দায়িত্ব পালন করার পর কার্টার পারিবারিক চীনাবাদাম চাষের ব্যবসা চালানোর জন্য ১৯৫৩ সালে তার নিজ শহরে ফিরে আসেন। ১৯৬০-এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রাজ্যের ৭৬তম গভর্নর হওয়ার আগে জর্জিয়ার বিধায়ক হিসেবে ২ মেয়াদে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে রাষ্ট্রপতি নির্বাচনে কার্টার একজন ডেমোক্র্যাট রিপাবলিকান ক্ষমতাসীন জেরার্ড ফোর্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যিনি ওয়াটারগেট কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে রিচার্ড নিক্সন পদত্যাগ করার পর রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হন। কার্টার ফোর্ডকে পরাজিত করে প্রেসিডেন্ট হন। সিরিয়ার নির্বাচনের জন্য ৪ বছর সময় লাগতে পারে। আহমেদ আশ-শারা চলতি ২০২৪ সালের ৮ই ডিসেম্বর সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার নতুন ডিফ্যাক্টো নেতা আহমেদ আল-শারা প্রথমবারের মতো নির্বাচনের সময়সীমা সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি বলেন, সিরিয়ায় নির্বাচন আয়োজন করতে প্রায় ৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে। আল-শারা গত রবিবার ২৯ ডিসেম্বর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত চ্যানেল আল আরাবিয়াতে এক সাক্ষাৎকারে জানান, তিনি নতুন একটি সংবিধান তৈরি করতে ৩ বছর পর্যন্ত সময় লাগতে পারে। তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের জন্য দেশের জনগণের সংখ্যা নির্ধারণে একটি নতুন জনগণনা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যা নির্বাচনের সময়সীমা বাড়াবে। তিনি বলেন, যে কোনো গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনা করতে হবে এটি ব্যাপক জনগণনা প্রক্রিয়ার মাধ্যমে। এছাড়া আল-শারা আশাবাদী যে সিরিয়ায় আগামী ১ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং হায়াত তাহরির আশ-শাম বা এএসটিএস, যেটি বর্তমানে সিরিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক গোষ্ঠী, তা একটি জাতীয় সংলাপ সম্মেলনে বিলুপ্ত হয়ে যাবে। শারা তার সরকারের পক্ষ থেকে সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়েছেন। শারা আরও জানান, সিরিয়া ও রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক থাকবে। সিরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সম্পর্ক এবং দেশের অভ্যন্তরে রাশিয়ার সামরিক ঘাঁটি নিয়ে আলোচনা হবে। সিরিয়ার নতুন সরকার আশা করছে যে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবেন। আহমেদ আশ-শারা ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিকদের একটি দল চলতি মাসে দামেস্কে সফর করেছেন। ওই সময় তারা হায়াত তাহরির আশ-শামের এই নেতাকে বাস্তববাদী হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে এএসটিএসের এই নেতার দাম ওয়াশিংটন যে $10 মিলিয়ন ঘোষণা করেছিল সেটি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান। সিরিয়ার নতুন সরকার আশাবাদী যে তারা দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করবে এবং এটি আর কোনো দেশের জন্য বিপদ হয়ে দাঁড়াবে না। আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন। রাশিয়ার আকাশসীমা থেকে আজারবাইজানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার আকাশসীমায় থাকাকালীন উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে কাজাকিস্তানে বিধ্বস্তের ঘটনায় আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার ১৯০ সিরিজের যে-২-৮৩-৪৩ উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রজনির দিকে রওনা হয়েছিল। সেদিন গ্রজনিতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হয়। ফের বাকুর দিকে ফিরে আসছিল বিমানটি। পথে কাজাখস্তানের আক্তাউ শহরে বিধ্বস্ত হয় বিমানটি। বড়দিনের এই দুর্ঘটনার বিষয়ে প্রথমবারের মতো কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ইউক্রেনীয় ড্রোনগুলোকে প্রতিহত করার সময় দুঃখজনক ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চেচনিয়ায় অবতরণের চেষ্টা করার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছড়া গোলার কবলে পড়েছিল যাত্রীবাহী ওই উড়োজাহাজ।
পরে কাস্পিয়ান সাগর পেরিয়ে যেতে বাধ্য হয় উড়োজাহাজটি, কিন্তু কাজাকিস্তানের আকাশে পৌঁছার পর সেটি বিধ্বস্ত হয়। এর ফলে উড়োজাহাজের 66 আরোহীর মধ্যে অন্তত 38 জন নিহত হয়। পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে ফোনে কথা বলেছেন বলে শনিবার ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং আবারও নিহত পরিবারের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। যদিও উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনায় শনিবারের আগে পর্যন্ত কোনো মন্তব্য করেনি ক্রেমলিন, তবে রুশ বেসামরিক কর্তৃপক্ষ বলেছিল, চেচনিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। আজারবাইজানের বিমান চলাচল বিশেষজ্ঞ অন্যান্যরা বলেছেন, উড়োজাহাজের জিপিএস সিস্টেমগুলো ইলেকট্রনিক জ্যামিংয়ে ব্যাপকভাবে প্রভাবিত হয় এবং তারপরে এটি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। উড়োজাহাজটি বেঁচে যাওয়া যাত্রীরা বিধ্বস্তের আগ মুহূর্তে বিকট শব্দ শোনার কথা জানিয়েছিলেন। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাও বলেছিলেন, উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনায় রাশিয়া জড়িত বলে তারা ধারণা করছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। লিউকেমিয়ার গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসকরা তাকে আইসোলেশনে রেখেছেন। এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা 50%। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ গত বৃহস্পতিবার 26 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2019 সালে আসমা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। 1 বছর চিকিৎসা শেষে তিনি সুস্থ হন, কিন্তু চলতি বছরে মে মাসে রক্তের ক্যান্সারে আক্রান্ত হন তিনি। রাশিয়ায় চিকিৎসা শেষে সুস্থ হলেও শরীরে আবারও ক্যান্সার ফিরে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একটি সূত্র বলছে আসমা মারা যাচ্ছেন। অপর একটি সূত্র বলেছে তার বেঁচে থাকার সম্ভাবনা 50-50। শারীরিক অবস্থা যেন আরও খারাপ না হয় সেজন্য তাকে আইসোলেশনে রাখা হয়েছে। গত 8 ডিসেম্বর বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করার পর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল আসাদ। তবে অসুস্থ থাকায় আসমা আগে থেকেই মস্কোতে অবস্থান করছিলেন।